এর পক্ষ থেকে বলা হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রে যদি মব সৃষ্টির চেষ্টা করা হয় পুরো আসনটিতে ভোট কেন্দ্র মানে ভোট গ্রহণ স্থগিত করা হবে। ইসির এই সিদ্ধান্তকেও আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এবং আমি বাংলাদেশের সম্ভাবনাময়ী প্রধানমন্ত্রী আমরা ভাবা উচিত, যদি তার অতীত দেখি সেই হিসাবে তো এটা আশা করাই যায়। তো তার আইন বিষয়ক মানবাধিকার বিষয়ক অ্যাডভাইজার এর সাথে বসে আমি টকশো করতেছি, আমার কাছে ভালো লাগতেছে। আমি খুব আন্তরিকভাবে আপনি বলছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। হ্যাঁ, সেটাই বলছি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা আশা করি। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দুই রহমানের একজন হবেন। এটা আমি আজকে একটা টকশোতে গেছিলাম, এই কথাটা একজনে বলছে, সেই জন্য বললাম দুই রহমান, মানে দুইজনের নামের সাথেই রহমান আছেন। আর ইন্টারেস্টিং ব্যাপার, দুইজন রহমানের ওয়াইফ কিন্তু ডাক্তার। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, আবার একজনের নিজের বাড়ি সিলেট, আবার একজনের শ্বশুর বাড়ি সিলেট। আলটিমেটলি মানে সিলেট পাচ্ছে কেউ, হ্যাঁ সিলেট, অর্থাৎ প্রধানমন্ত্রী যেই হোক সিলেট থেকে আমরা পাচ্ছি। ক্ষমতায় যেই আসুক, জামাত আসুক বা বিএনপি আসুক, আলটিমেটলি ধরে নিতে হবে যে 5 বছর থাকবে। 5 বছর থাকলে কিন্তু তারা 5 বছর আবার ক্ষমতার বাইরে থাকতেছে। এটা তাদের একটা দুশ্চিন্তার কারণ হতে পারে যে একবারে তো আউট হয়েই গেলাম 2024-এ, আরও যদি 5 বছর বাইরে থাকতে হয় তাহলে আমার দলের অস্তিত্বটা কি অবস্থায় যাবে ঠিক জানি না। সুতরাং তারা কিছু একটা বানচাল করার চেষ্টা করতে পারে। মানে এরা যে সবাই শেখ হাসিনার বিরোধী, এতে তো কেউ ডাউট নাই। তো সেক্ষেত্রে সে তো চাইবেই যে আমার বিরোধী কেউ না আসুক। কিন্তু সন্দেহের জায়গা কোথায়? আপনি আব্দুল মোমেন, সে 8.5 মাস পর দেশ থেকে পালাইছে, আপনি জানেন তো বোধহয়, ফেসবুকে দিচ্ছে সে তার স্টেটমেন্ট। সেখানে সে কি বলছে? আমি 6 বার সিম বদল করছি, 5 বার বাসা বদল করছি, এবং আমি পরচুলা সরাই ফেলছে, একটু দাঁড়িয়েও রাখছে। সবশেষে সে প্রশাসনের সহযোগিতায় বের হয়েছে। তার মানে কি, প্রশাসন এই যে 6 বার সিম পাল্টাইছে, 6 বারই তারা নাম্বার জানতো। 5 বার বাসা পাল্টাইতে 5 বারই নাম্বারটা, বাসার ঠিকানা জানতো। তা নাহলে গাইড করলো কেমনে? শেষ পর্যন্ত বলে তার মানে কি? তার মানে হচ্ছে এই প্রশাসনের সাথে ফেসিজমের যে শক্তি, যে লোকজন, তাদের এখনো যোগাযোগ আছে। সেটা যদি আপনি চিন্তা করেন, তাতে আপনি দুশ্চিন্তার কোনো কারণ নাই। এবং আমার কাছে মনে হয় এই আশঙ্কা থেকেই হয়তো তারেক রহমান সাহেব বলছে যে তাহাজ্জুদের নামাজ পড়া, ফজর নামাজ দরকার হলে গিয়া তোমরা সেন্টারে পড়বা, সেন্টার পাহারা দিবা। একই কথা ইন্ডিয়ার জামাতের তরফ থেকে বলা হয়েছে। মানে এই যে সেন্টার পাহারা দেওয়ার বিষয়টা আসছে, এটার মানেই হচ্ছে যে প্রশাসন নিয়ে হয়তো একটা দুশ্চিন্তার কারণ থাকতেও পারে। তা নাইলে আপনি সেন্টার পাহারা দিবেন কেন? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো, এই সেন্টার পাহারা দেওয়ার ক্ষেত্রে নৈতিক দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন মিনস ইসির আন্ডারে এই প্রশাসন। ইসি কি এ পর্যন্ত একবারও বলছে যে না আপনাদেরকে সেন্টার পাহারা দিতে হবে না, আমরা শান্তি? সেই চ্যালেঞ্জটাও কিন্তু করতে পারে নাই। অথচ তাদের নৈতিক দায়িত্ব, কেন আপনারা ফজর নামাজ পড়ে আসবেন? আপনারা জাস্ট এসে আসবেন, ভোট দিবেন, নিরাপত্তার সাথে ভোট দিয়ে চলে যাবেন। ওই কথাটা কিন্তু বলতে পারেনি। এই যে বলতে পারেনি, সেটা কিন্তু আপনার টু সাম এক্সটেন্ট দুশ্চিন্তার কারণ। আমি যদি ইসি হইতাম তাহলে তো আমি এই কথা বলতাম, না পারলে বলতাম না, না পারলে বলতাম। আচ্ছা, এবার আসেন, আবার একটা কথা আসছে কি, যে নির্বাচনটা নিরপেক্ষ করার ক্ষেত্রে কিন্তু, বা সুন্দর নির্বাচন করার ক্ষেত্রে 2টা দলেরও ভূমিকা আছে। 2টা দলের কিন্তু মারাত্মক ভূমিকা আছে। কেন বলি? অতীত রেকর্ড মোতাবেক যে ভোটার যে তালিকা বা ভোটারের যে সংখ্যা, তাতে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা মোটামুটি বোঝা যায় রেকর্ড মোতাবেক। আজকে রয়টার্স তো তাই বলছে। আচ্ছা, আর জামাত এনসিপি মিলে তারাও হয়তো তাদের মরণ কামড় দিবে, কারণ মাঠে তো আওয়ামী লীগ নাই। সুতরাং এটা একটা সুযোগ, এবং তার হারানোর ভয়, আর তাদের হারানোর ভয় নাই, বরং কিছু পাওয়ার ভয়। আর এদের হারানোর ভয় এদের জন্য হবে দুঃখজনক। সুতরাং তারাও তো থাকা উচিত। এই সবকিছু মিলে যদি এই 2টা দলের উপরে যথেষ্ট দায়িত্ব আছে একটা সুন্দর নির্বাচন তুলে আনার। কেন? যদি কোনো কারণে এই নির্বাচনটা, আল্লাহ মাফ করুক, আমি বলছি না, বানচাল হয়ে যায়, তাহলে হি উইল বি এ বিগ লুজার। তো নির্বাচনটা তো পাচ্ছি না, এটা একটা বড় ক্ষতি হবে। 2 পক্ষে তো লুজার হওয়ার সম্ভাবনা আছে। 2 পক্ষে লুজার হলেও তো তার চান্সটা আমি অন্য হিসাবে বলছেন, উনি বুঝছেন। তো আমার কথা 2 পক্ষই লুজার হবে, বা সোজা বাংলা। তো 2 পক্ষই যদি লুজার হয়, 2 পক্ষেরই নৈতিক দায়িত্ব নির্বাচন তুলে নেওয়ার সুন্দরভাবে। আর একটা ব্যাপার, এই যে বলছে কোনো একটা সেন্টারে মব হইলে আপনার পুরো আসনে পুরো আসন ভোট গ্রহণ স্থগিত কেন? এটা তো আমি বলবো ওনাদের দোষ আছে। কারণ এইগুলা যখন করে, আরপিও যখন হয়, তখন ওনারা তো টাইম টু টাইম সবকিছু জানেন।
ওনাদের বলা উচিত ছিল যে একটা সেন্টারে গন্ডগোলের জন্য যদি আপনি পুরা মপটা বাতিল করে, মানে পুরা আসনটারে যদি বাতিল করেন, তাইলে পরে কি হয় যে আপনি 300 সিটে যদি 300 সেন্টার চুজ করে নেন, আর প্ল্যান্ড ওয়েতে যদি আপনি একটু করে মপ করেন, আর সেই গ্রাউন্ডে যদি বাদ দিয়ে দেন, নির্বাচনটা বানচাল হওয়ার সম্ভাবনা আছে। কি আমি কি ভুল বললাম? আপনি একটা সেন্টারে গন্ডগোলে যদি পুরো আসন স্থগিত করে দেন, তাহলে তো 300 সেন্টার চুজ করলেই হয় যদি প্ল্যান করে কেউ। সেটা ওনাদের চ্যালেঞ্জ করা উচিত ছিল, 1 নম্বর। পাশাপাশি যদি ভালো দিক দেখেন, তাহলে সেটা কি, হয়তো ভাবছে বিএনপি ভালো দল, জামাত ভালো দল, কেউ মারামারি কাটাকাটি করবে না, সুতরাং মব হবে না, সেই চিন্তা করলে ভালো। কিন্তু আমরা সেই জায়গায় কি পৌঁছেছি? আরেকটা জায়গায় যাই, 8,000 সেন্টার ঝুঁকিপূর্ণ আপনি বলছেন, অনেক ঝুঁকিপূর্ণ হলো 8,000, কম ঝুঁকিপূর্ণ আরো 16,000, টোটাল 24,000। তো 42,000-এর মধ্যে 24,000 যদি রাফলি ঝুঁকিপূর্ণ হয়, এটা তো আপনার প্রশাসন জানতেছে। আমি প্রশাসন ইসি বলি, মিনস ইসি, কারণ এখন প্রশাসন ইসির আন্ডারে। তাহলে তো একটা তালিকা করা উচিত, এবং তালিকা করে আমাদের জানানো উচিত, বিএনপিরে জানাবে, জামাতকে জানাবে, আমাদেরকে জানাবে, এবং আমরা খবর রাখবো। তুমি যেহেতু অ্যাডভান্স জানতে পারতেছো 8,000 ঝুঁকিপূর্ণ, আরো 16,000 কম ঝুঁকিপূর্ণ, সুতরাং ওইটা তুমি যদি প্রোটেকশন না দিতে পারো আর গ্যাঞ্জাম হয়, তখন তুমি বইলা পার পাইবে না যে আমি তো আগে জানাই দিছি। নো, ইট ইজ নট ইউর ডিউটি। যাতে এইটা ঝুঁকিপূর্ণতে ঝুঁকি মুক্ত করার দায়িত্ব সরকার বলবো না, নির্বাচন কমিশন। আমি যেতে চাইছি আবু সালেম মোহাম্মদ সাইদ, এই প্রশ্নটাতে আপনি কিছু শঙ্কা দেখেন কিনা যে একটি কেন্দ্রে মব সৃষ্টি হলে পুরো আসন ভোট গ্রহণ স্থগিত, এটি একটা। দ্বিতীয় কথা, দ্বিতীয় প্রশ্নটা করে নেই। এই প্রশ্ন হচ্ছে যে যদি বলি তরুণ ভোটার 4.5 কোটি, 6.5 বা 6 কোটি সামথিং হচ্ছে নারী ভোটার, তারা এবারে কাকে বেছে নিবে বলে মনে হয়? প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে যে একটা কেন্দ্রেও যদি সমস্যা হয়, পুরো আসনের ভোট বাতিলের যে বিষয়টা, এটা তো আর বাধ্যতামূলক না, এটা একটা কনসিডারেশন। যে পরিস্থিতিটা যদি সেই জায়গায় যায়, তাহলে হয়তো পুরো আসনেরটাও বাতিল করে দেয়া হতে পারে। বাট আমার আশার জায়গাটা হচ্ছে যে সেরকম কিছু হবে না, যে একটা বা দুটো কেন্দ্রের সমস্যার কারণে গোটা আসনের নির্বাচনটা বাতিল হয়ে যাবে। ইসি সেই লেভেলে কোনো অটোক্রেসি অ্যাপ্লাই করবে, আমার কাছে মনে হচ্ছে না পরিস্থিতিটা এমন। আরেকটা বিষয় হচ্ছে যে ইসির দিক থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, সেটা হচ্ছে পার্টিকুলার কোনো অ্যাসারশনের অ্যাগেনস্টে হয়তো তারা কিছু বলেনি, এটা ঠিক আছে, কিন্তু নিরাপদ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচনের বিষয়ে তারা বারবারই কিন্তু আশ্বস্ত করবার চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা, সেটাও মোটামুটিভাবে ইতিবাচক। এখন সুনির্দিষ্টভাবে প্রকৃত ভোটের দিন কি হবে, সেটা কিন্তু আসলে দেখবার বিষয়। আমরা অনেক সময় অনেকভাবে আশ্বস্ত থাকি, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় যে আমাদের আশ্বস্ত থাকবার যে জায়গাটা আমরা কল্পনা করেছি, সেটা কিছুই ঘটেনি। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা অনেক কিছু কল্পনা করে ফেলেছি যে এমন হবে, তেমন হবে, খুব ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে, আসলে ঘটেনি, কিন্তু সুন্দরভাবে সবকিছু সমাপ্তি ঘটেছে, যেটা আমরা এই নির্বাচনের ক্ষেত্রে আমরা আশা করি। সুতরাং আপনার প্রশ্নের প্রথম অংশটা আমি যেভাবে সম্পন্ন করব এখন উত্তরের দিক থেকে, সেটি হচ্ছে যে আমি এখনো খুব আশাবাদী যে চমৎকার একটা আনন্দঘন পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এবং নির্বাচনের ফলাফলে জনগণের যে রায়টা, সেটা প্রতিফলিত হবে। কারণ আমি বারবারই কিন্তু 2008-এ ফিরে যেতে চাই, এই জন্যে সেখানে রায়টা কিন্তু প্রতিফলিত হয়নি। তো সেটা হয়তো আরো বিস্তারিত পরিষদে আমরা অনেকবার আলোচনা করেছি, ভবিষ্যতে আরো আলোচনাটা আসবে। এখন বিষয়টা হচ্ছে নারী ভোটারদের বিষয়। আজকে যে নারী এবং তরুণদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যেহেতু নির্বাচনের একেবারে কাছাকাছি আছি, ভোটাভুটির কাছাকাছি আছি, এমন কোনো কিছু আমাদের মন্তব্য করা ঠিক হবে না যে জায়গাটা হয়তো নির্বাচনী আচরণ বিধি আছে সেই বিধিকে লঙ্ঘন করে, কিংবা আমি এখানে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, অন্য কোনো রাজনৈতিক দল সেটাকে নেতিবাচক হিসেবে দেখে। বাট ওভারঅল আমি যেটা বলবো যে তরুণ এবং নারীদের জন্য অন্তত এই নির্বাচনে, আমরা বিগত বেশ কয়েকটা নির্বাচন যেভাবে দেখেছি, এটা রাত এবং দিনের একটা পার্থক্য, আকাশ এবং পাতালের একটা পার্থক্য তৈরি হয়েছে। এখানটাতে একটা নারীর ক্ষমতায়ন আমরা কোনো না কোনোভাবে দেখতে তো পাচ্ছি, সব দিক থেকে রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, তাদের প্রচার প্রচারণা দেখতে পাচ্ছি, তারা যেভাবে সেমিনারে কথা বলেছেন, বিভিন্ন জায়গাতে তাদের মতামত ব্যক্ত করেছেন, প্রত্যেকটাকে মিলিয়ে নারীদের যে অবস্থানের পরিবর্তন ঘটেছে, এটা কিন্তু পরিষ্কার। সেই জায়গাতেই নারী এবং তরুণরা নিরাপদে ভোট দিতে পারবে কিনা, আমাদের আজকের দিনের চিন্তা ভাবনাটা হচ্ছে এটা। ভোট তারা যাকেই দিক, সেটা তো তাদের ইচ্ছে, তারা ভোট দেবে বিএনপিকে, জামায়াতকে, যে কোনো দলকে, তাদের ভালো লাগে যে দলকে, যে প্রার্থীকে, তারা তাকে ভোট দিবে। কিন্তু আমাদের আজকের দিনের মনের ভেতরে যে দোয়াটা থাকা দরকার, সেটা হচ্ছে যেন নিরাপদে তারা ভোটটা দিতে পারে। আমরা তো আলোচনা শুরুতেই যেটুকু আশঙ্কা, যেটুকু ঝুঁকি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আশঙ্কা এবং ঝুঁকিকে উড়িয়ে দেবার তো কোনো সুযোগ নেই।
কোনো কোনো পরিস্থিতি, কোনো কোনো আচরণ অনেকের তো মনে হয় যে তারা হয়তো চাচ্ছে না যে ভালো একটা নির্বাচন হোক। সুতরাং সেই জায়গাটা আমরা যেন মিলেমিশে মোকাবিলা করতে পারি, আমি মনে করি যে আজকে আমাদের সেই আকাঙ্ক্ষাটা থাকা দরকার, এবং সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রশাসন, সরকার, পুলিশ, সেনাবাহিনী সবাই কাজ করবে। আমার ইচ্ছেটা হচ্ছে সেই জায়গায়। সেই যে ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জনাব আভিনা রাজ্জাকি, একটা ভিডিও ভাইরাল দেখলাম, সেটা হচ্ছে তিনিও আইনজীবী, ব্যারিস্টার শাহরিয়ার একজন পান সিগারেট বিক্রেতাকে টাকা দিচ্ছেন, সেই সাথে কিছু বাচ্চাদের র্যাকেট কেনার জন্য টাকা দিচ্ছেন। এটি কি নির্বাচন আচরণ বিধির বহির্ভূত হিসেবে পড়ে কিনা, বা আইনও কি বলে? আসলে দেখেন, এই 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 প্রশ্নগুলো আসলে আমি একটু জটিলতায় পড়ি। কেন জানেন? সে একজন জামাতের লোক। এখন আজকে এই প্রশ্ন করলে একটা জামাতের লোক তাহলে বিষয়টা ভালো হইতো। এখন আমি যদি ইন জেনারেল বলি, এটা যদি সে ইন্টেনশনালি ভোটের জন্য দিয়ে থাকেন, কাজটা সঠিক করেননি, কাজটা সঠিক করেন নাই। আমি ভিডিওটা দেখছি, কিন্তু আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে মনোযোগ দিয়ে দেখি নাই। কারণ কি, ইট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আমি তো ইম্পর্টেন্টটা দেখবো, বাট এটা যদি সে নির্বাচনে ভোটের জন্য দিয়ে থাকেন, ইট ইজ নট ফেয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ভোটে কিন্তু আমরা সবাই টাকা ব্যয় করি, এটা প্রকাশিত থাকুক আর অপ্রকাশিত থাকুক, টাকা ব্যয় হয়। আমরা শুনি যে ঢাকা শহরে একটা এমপি ইলেকশন করতে গেলে 25 কোটি টাকা খরচ হয়। টাকাটা খরচ হয় কোথায়? সুতরাং এরকম খাত আছে দেয়ার। এখন আপনি বাংলাদেশের যে ট্রেন্ড, আপনি যদি আমাকে বলেন যে আপনি কি টাকা দেওয়াটা পছন্দ করেন, আমি করবো না। কেন করবো না? কেন করবো না? নাম্বার ওয়ান, আই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাবিলিটি। আমি যদি কালকে আমার ইলেকশন করতে বলে, আমি 25 কোটি টাকা ব্যয় করতে পারবো না। সুতরাং আমি ন্যাচারালি থাকবো যে আমি এটা সমর্থন করি না। আর পয়সা থাকলে আমি যে কারে দিব না দিব আমি ঠিক জানি না। বাট আচরণ বিধিতে যদি এটা থেকে থাকে যে কিন্তু সে ভোটের জন্য চাইছে কিনা, কেউ কেউ বলছে হ্যাঁ, যে তার হাতে লিফলেট ছিল, আর এই টাইমে দেওয়ার মানে হচ্ছে উইথ দ্য ইন্টেনশন অফ গেটিং ভোট। এটা তো ইন্টেনশন থাকে। তো আচরণবিধির বাইরে যদি হয়ে থাকে, ইট ইজ নট ফেয়ার। এটা কাজটা ভালো করেনি। পরে আমি এটাও শুনলাম সে নাকি আবার ক্ষমাও চেয়েছে। হ্যাঁ, তো এনিওয়ে তিনি আরেকটা ভিডিও হ্যাঁ, দিয়েছে, এটা যে মানে বাচ্চাদের র্যাকেট। প্রলোভন দেখাইয়া ভোটটা না চাওয়াই উচিত। বরং প্রত্যেকটা দলই ম্যানিফেস্টো দিছে। আমি যেমন অনেক টকশোতে বলছি, দল তার ইশতেহার দিছে, এই দলের কাজ হবে এখন শুধুমাত্র ইশতেহারটা কিভাবে বাস্তবায়ন করবে, এটা হতে পারে একমাত্র ইয়ে। আরেকটা কথা এখানে আমি বলতে চাই, এই যে নারী ভোট, তরুণ ভোট, এই কথাটাগুলো যেগুলো আসছে আমার কাছে, আমি বিরতির পরে আসি। আচ্ছা, ঠিক যে আছে। প্রশ্নও জড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই কয়েকদিনের নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি বিএনপি, দুঃখিত, জামায়াতের কিছু লোক নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যদিও বেও বলি, জামায়াতের এক্স হ্যান্ডেল যদি পোস্ট দেওয়া হয়েছে নারী বিদ্বেষী একটি পোস্ট, এবং যদিও তিনি বলেছেন এটি হ্যাক হয়েছে। এই নারী বিদ্বেষী বক্তব্যের কারণে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে জামায়াতের বিপক্ষে? আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন, ধরেন জামাত সম্পর্কে আমাদের ধারণাটা, আমরা অনেক আগে শুনছি জামাত শিবির, এরা রক কাটে, এইটা করে সেইটা করে, আমরা কিন্তু এইটা শুনতে শুনতে এই পর্যন্ত আসছি। আবার জামাত স্বাধীনতা বিরোধী শক্তি, এটাও শুনতে শুনতে আসছি। কোনোটা নিয়ে আমার ডিবেট নাই, কিন্তু আমি তো এটা ধারণ করে আসছি। কিন্তু আপনি আজকে যদি আমরা ইয়ের দিকে তাকাই, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হইল, সেখানে তো আমার মেয়ে পড়ে, ওনার মেয়ে পড়ে, এক্সওয়াইদের মেয়েরা পড়ে। তো তারা তো দে আর ভেরি কনসাস। তারা তো আজকে তারা এআইয়ের যুগে, ডিজিটাল যুগে তারা বসবাস করেন, তাদের চোখ কান সবই খোলা। তা সত্ত্বেও যখন এই যে ইউনিভার্সিটির ইয়েগুলো তো তারা বিজয় লাভ করলো, প্লাস ছাত্রী হলগুলায় শিবির পাশ করলো, তো এগুলো দিয়ে আমার কাছে যেটা মনে হয় যে তারা যেটা খুব বেশি আমলে নিচ্ছে, এইটা আমার কাছে মনে হয় না, এক নম্বর। আর দুই নম্বর হলো এই যে এক্স হ্যান্ডেল কি হ্যাক হয়েছে বললো, তো সেখানে অনেক কথা আছে। জামাতের পক্ষ থেকে বলেছে হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক ছাড়া কি হয়েছে, একটা বার্তা বেরিয়ে গেছে। সেই বার্তাটা কি? নারী বিদ্বেষী বার্তা। এখন আমি এখানে জামাতের পক্ষপাতিত্ব করি, কিন্তু একটা সেন্সেবল লোক কি এই কথাটা বলবে এই টাইমে? 2-4 দিন পরে নির্বাচন, তার কি বলা উচিত? আমি জানি না ঠিক। আর পাশাপাশি আরেকটা জায়গায় যদি আমরা আসি, যে এই জামাত সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা আমি জানি না। আমি 2-1 লোকের সাথে বা 2-4 লোকের সাথে আলাপ করলাম, একটা শ্রেণী ধারণা করতেছে জামাত আসলে পরে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তারা ক্ষমতা আসলে পরে বিদেশে টাকা পাচার আর হবে না, তারপরে তারা ক্ষমতায় আসলে পরে দুর্নীতি হবে না। মানে
এই যে বিষয়গুলা, এতে ভিকটিম হয়ে যায় কিন্তু যদি আপনি ভালো করে হিসাব করেন, পত্রিকা বা মিডিয়ায় যে নানান ধরনের পট পরিবর্তন করে, সকালে এক পদের কথা বিকালে এক পদের কথা, এইগুলা বলবে না, মিস ইনফরমেশন দিবে না, এটা ধারণা। এই ধারণাগুলো যদি হয় তাহলে তো এটা চিন্তার বিষয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এটা নিয়ে চিন্তিত, মিডিয়ার লোক চিন্তিত, তারপর ব্যাংক তসরুপ করে যে ব্যবসায়ীরা, তারাও ভাবে যে আমরা যেভাবে রাত্রে দিন করে টাকা নেই সেটা পারবো না, কিন্তু তারাও দেখা যায় চিন্তিত। কিন্তু ইনফ্যাক্ট এটাকে যদি প্রকাশ করে তারা, এই চিন্তা, তাদের এই চিন্তাটা যদি বাইরে চলে আসে, তাহলে কিন্তু মানুষ সব তাদের দিকে ঝুঁকে যাবে। এটাকে আড়াল করার জন্য একটা হাতিয়ার হলো তারা নারী বিদ্বেষী। যদি তারা নারী বিদ্বেষী হবে, এতদিন তাদের অস্তিত্ব কেন থাকলো? সেই 53 বছর 54-55 বছর যাবৎ তারা আছে, আমরা সবাই তাদেরকে নারী বিদ্বেষী বলি, কেন তাদের অস্তিত্ব এখন থাকলো? তা আমার কাছে মনে হয় এটা ওই যে শ্রেণীটার কথা বললাম, সেই শ্রেণীটা এইটাকে আড়াল করে রেখে এটাকে খুব হাইলাইট করতেছে। কিন্তু হাইলাইট যে করতেছে, আমার তো নির্বাচনী রেজাল্টগুলায় সেটা মনে হয় না। সুতরাং আমার কাছে মনে হয় এই যুগে ইউ আর ভেরি কন্ট্রাস্ট। ভাই লন্ডনে লেখাপড়া করছে, আমেরিকায়, আমরা আমেরিকায় দেখি, আমেরিকায় কিন্তু বোরকা পরা লোক চলে। আবার আমেরিকা একটা জিমের মধ্যে দেখা গেল একটা মেয়ের, তার পোশাক কিরকম আছে, 70% তো শরীরে কাপড় নাই, বাট কেউ কারো দিকে তাকাচ্ছে না, যে যার কাজ করে চলে আসছে। তো আমরা দেশটাকে সে জায়গায় নিতে চাই।